আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা বেসিক কনসেপ্টে আলোচনা করছিলাম সমন্বয় দাখিলা নিয়ে। আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের ব্যয় সম্পর্কিত সমন্বয় নিয়ে। খেয়াল করে দেখো, আমাদের হিসাব বিজ্ঞানের ১০ম অধ্যায় আর্থিক বিবরণীতে যতগুলো সমন্বয় থাকে তার অধিকাংশ সমন্বয় থাকে ব্যয় সম্পর্কিত লেনদেন নিয়ে। ব্যয় সম্পর্কিত লেনদেনের সমন্বয়গুলো আমরা কিভাবে সমাধান করব? দেখো, আমার ব্যয় সম্পর্কিত সমন্বয়ের মধ্যে ব্যয় সম্পর্কিত সমন্বয়ের মধ্যে এই সমন্বয়টাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। ব্যয় সম্পর্কিত সমন্বয়গুলোকে হয় আমার ওই ব্যয়টা থাকবে হচ্ছে বকেয়া, হয় আমার ওই ব্যয়টা কি থাকবে, ওই ব্যয়টা থাকবে হচ্ছে বকেয়া, আর নয়তোবা ওই ব্যয়টা আমার থাকবে হচ্ছে অগ্রিম। কথা বুঝিও, হয়তোবা আমার ওই ব্যয়টা থাকবে বকেয়া, নয়তোবা আমার ব্যয়টা থাকবে অগ্রিম। যদি আমার ব্যয়টা বকেয়া থাকে, সেক্ষেত্রে কাজ হচ্ছে ওই ব্যয়টাকে আমি যোগ করে দিব। কি করব? সংশ্লিষ্ট ব্যয়ের সাথে কি করবো ভাইয়া? যদি আমার ব্যয়টা বকেয়া থাকে তাহলে আমি সংশ্লিষ্ট ব্যয়ের সাথে এটাকে যোগ করে দিব। সাথে সাথে যেহেতু ব্যয়টা বকেয়া আছে, তাহলে এই ব্যয়টা আমার চলে যাবে চলতি দায়ের মধ্যে। কোথায় চলে যাবে? চলতি দায়ের মধ্যে চলে যাবে। যদি বকেয়া থাকে তাহলে আমরা এই দুইটা কাজ করব। যদি অগ্রিম থাকে তাহলে প্রথম কাজ হচ্ছে সংশ্লিষ্ট ব্যয় থেকে বিয়োগ করতে হবে। এই সংশ্লিষ্ট ব্যয় থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবং আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পত্তি পাশে যোগ করে দিতে হবে। বকেয়া থাকলে কাজ কোন দুইটা বোঝা গেছে, অগ্রিম থাকলে কাজ কোন দুইটা এটাও বোঝা গেছে। আসো আমরা একটা একটা করে সমন্বয় দেখি। আমাদের ১ নম্বর সমন্বয় বলছে বেতন ৫,০০০ টাকা বকেয়া আছে। ভাইয়া বকেয়া থাকলে আমরা কি করব? বকেয়া থাকলে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে যোগ করব এবং চলতি দায়ের মধ্যে নিয়ে যোগ করব। সংশ্লিষ্ট ব্যয়কে বেতন, এই যে পরিচালন ব্যয়ে বেতনের সাথে যোগ করলাম এবং চলতি দায়ের মধ্যে গিয়ে বকেয়া বেতনটা আমি লিখে দিলাম, তাই না? সহজ কিন্তু। আচ্ছা, এরপরে ২ নম্বর সমন্বয়, ২ মাসের বেতন বকেয়া রয়েছে, রেওয়া মিলে বেতন দেওয়া আছে কত? ৩০,০০০ টাকা। আমরা সবাই জানি ১ বছর সমান সমান ১২ মাস। ১ বছর সমান সমান কত মাস ভাইয়া? ১ বছর সমান সমান ১২ মাস। ১ বছর সমান সমান কত মাস? ১ বছর সমান সমান ১২ মাস। ১২ মাসের মধ্যে আমার ২ মাসের টাকা বকেয়া আছে। কয় মাসের টাকা বকেয়া আছে? ২ মাসের। তাহলে বাকি যে ১০ মাস, এই ১০ মাসের বেতন দেওয়া আছে। বাকি যে ১০ মাস, এই ১০ মাসের টাকা কি আছে? দেওয়া আছে। তার মানে এই যে ৩০,০০০ টাকা দেওয়া হইল, এই ৩০,০০০ টাকা আমি দিছি ১০ মাসের জন্য। ১০ মাসের জন্য যদি ৩০,০০০ টাকা হয়, তাহলে ১ মাসের জন্য কত? ৩,০০০ টাকা। তাহলে ভাইয়া ২ মাসের জন্য কত? ৬,০০০ টাকা। তার মানে আমার এখানে ৬,০০০ টাকা বেতন বকেয়া আছে। আমার এখানে ৬,০০০ টাকা বেতন বকেয়া আছে। তাহলে আমি বেতন লিখলাম ৩০,০০০ যোগ বকেয়া। বকেয়া কত? ৬,০০০। ৩০,০০০ আর ৬,০০০ যোগ করলে কত? ৩৬,০০০ টাকা। ৩০,০০০ আর ৬,০০০ টাকা যোগ করলে কত হবে? ৩৬,০০০ টাকা হবে। তাহলে লিখে দিলাম। যত টাকা বকেয়া ছিল সেটা কি আমার জন্য চলতি দায়ের পাশে যাবে। এই যে চলতি দায়ের পাশে বকেয়া ছিল ৬,০০০, ৬,০০০ টাকা আমি চলতি দায়ের পাশে লিখে দিছি। এই ৬,০০০ টাকা আমি চলতি দায়ের পাশে লিখে দিছি। এরপরে ৩ নম্বর সমন্বয়টা আমরা দেখি। ৩ নম্বর সমন্বয় কি বলা আছে? আমাদের ৩ নম্বর সমন্বয় বলছে মজুরি অগ্রিম পরিশোধ। ভাই কি বলছিলাম? অগ্রিম থাকলে আমরা সংশ্লিষ্ট ব্যয় থেকে বাদ দিব, আবার চলতি সম্পত্তিতে গিয়ে লিখবো, তাই না? তাহলে অগ্রিম আছে, এই যে আমরা অগ্রিমটুকু সংশ্লিষ্ট ব্যয় থেকে বাদ দিয়ে দিলাম। যেহেতু অগ্রিম, ব্যয়ের অগ্রিম একটা সম্পদ, এই যে দেখো আমরা চলতি সম্পত্তিতে গিয়ে লিখে ফেললাম ৫,০০০ টাকা। ওকে, এরপরে ৪ নম্বর সমন্বয়ে দেখি বীমা প্রিমিয়াম অগ্রিম দেওয়া আছে ৩,০০০। ভাইয়া অগ্রিম থাকলে, ব্যয়টা যদি অগ্রিম থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যয় থেকে অগ্রিমটুকুকে বাদ দিয়ে দিতে হবে।
ব্যয়ের পরিমাণ যদি অগ্রিম থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যয় থেকে অগ্রিম টাকাটুকু বাদ দিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট ব্যয় থেকে অগ্রিম টাকাটুকু বাদ দিয়ে দিতে হবে। অগ্রিম টাকা বাদ দিয়ে কি করব, ওইটাকে আমি গিয়ে চলতি সম্পত্তি পাশে লিখব। তার কারণ ব্যয়ের অগ্রিম সম্পদ, ব্যয়ের অগ্রিম আমার জন্য কি সম্পদ। ওকে, এইটুকুও বোঝা গেল। 5 নম্বরে কি বলছে, ঋণের সুদ বকেয়া আছে। আমাকে রেওয়া মিলে প্রশ্নে বলছে যে ঋণের উপরে 5% সুদ ধরতে হবে। কত টাকা? ঋণের উপরে সুদ হচ্ছে 50,000 টাকার উপরে 5% সুদ ধরতে হবে, তাই না? দেখো ভাইয়া, এই যে 5% ঋণ 50,000 টাকা মানে আমাকে বলা হচ্ছে এই ঋণের উপরে আমি 5% হারে সুদ পাবো। এই ঋণের উপরে আমি 5% হারে সুদ পাবো মানে কি 2500 টাকা সুদ পাবো। তাহলে এই ঋণের সুদ এটা আমার জন্য একটা অন্যান্য ব্যয়। এই ঋণের সুদ আমার জন্য কি একটা অন্যান্য ব্যয়। এই ঋণের সুদ আমার জন্য কি একটা অন্যান্য ব্যয়। আমার জন্য কি এটা একটা অন্যান্য ব্যয়। তাহলে অন্যান্য ব্যয়ের মধ্যে আমি লিখলাম ঋণের সুদ 2500 টাকা। ভালো কথা। এই ঋণের সুদটা কি আমার পুরাটাই কি বকেয়া আছে না? ব্যয়ের বকেয়া আমার জন্য একটা দায়, এই জন্য এটাকে আমি চলতি দায়ে লিখে ফেলবো। ঋণের সুদ 2500 টাকা। আর দীর্ঘমেয়াদী ঋণে 5% ঋণ, ওটা তো অন্তর্ভুক্ত হবেই, ওটা নিয়ে তার আমরা কথা বলছি না। এখন আমরা কথা বলছি শুধুমাত্র ঋণের সুদটুকু নিয়ে। তাহলে ভাইয়া এমনও হইতে পারে যে পুরাটাই বকেয়া থাকবে। পুরাটা বকেয়া থাকলে পুরাটাই আমরা ব্যয়ের পাশে দেখাবো, যতটুকু বকেয়া ছিল ততটুকু আমরা আবার চলতি দায়ের মধ্যেও গিয়ে দেখাবো। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, আসো এর পরের লেনদেনে আমরা যাই। লেনদেন বলতে এর পরের সমন্বয়ে আমরা যাই। 6 নম্বর সমন্বয় কি বলছে ভাই দেখি তো। বলা আছে ঋণের সুদ বকেয়া আছে। ভালো কথা। রেওয়া মিলের ঋণ দেওয়া আছে 60,000 টাকা 5%। তাইলে 60,000 1 2 3 4, এটার উপরে কত পার্সেন্ট? 5%। 60,000 টাকার উপরে 5% মানে হচ্ছে 3,000 টাকা। 60,000 টাকার উপরে 5% মানে কত? 3,000 টাকা, তাই না? আচ্ছা, আমার ঋণের সুদ ছিল 3,000 টাকা। ঋণের সুদ ছিল 3,000, কিন্তু ঋণের সুদ আমি পাইছি 1800 টাকা। ঋণের সুদ আমি পাইছি কত? 1800। তাহলে সুদ ছিল 3,000, পাইছি আমি 1800, তাহলে পাই নাই কত? 1200। এই 1200 টাকা পাই নাই মানে কি 1200 টাকা আমার বকেয়া আছে। 1200 টাকা আমি পাই নাই মানে কি এই 1200 টাকা আমার বকেয়া আছে। ভালো কথা। তাহলে আমি কি করব ভাইয়া, ঋণের সুদের সাথে বকেয়াটুকু যোগ করে দিব। বকেয়া কত? 1200 টাকা দিলাম আমি যোগ করে। যতটুকু বকেয়া ছিল ততটুকু আমার জন্য চলতি দায়, এইটুকুকে আমরা গিয়ে ঋণের সুদ চলতি দায়ের পাশে লিখে ফেললাম 1200 টাকা। কথাটা কি বোঝা গেছে কি যায় না আমাকে বলিও। কথাটুকু কি বোঝা গেছে কি যায় না আমাকে এইটুকু বলিও। ওকে, এইটা আমরা বুঝছি। এরপরে কি বলছে ভাই দেখি তো। বলছে রেওয়া মিলে 15% বন্ধকি ঋণ 80,000 টাকা 1/4/2024 হিসাবকাল শেষ হয় কত? ডিসেম্বরের 31 তারিখে। তার মানে আমাকে বলতেছে যে এই যে আমার ঋণ 1 2 3 4 1 2 3 4 এই 80,000 টাকা ঋণ, এই ঋণের উপরে আমি 15% সুদ পাবো। যখনই আমি এই ঋণের উপরে 15% করব, তার মানে হচ্ছে কত? 80,000 ইন্টু 15%, মানে যখনই আমি 12,000 টাকা এখানে বের করলাম, এই 12,000 টাকা আমার জন্য বের হয়ে যাবে 1 বছরের জন্য। কয় বছর? 1 বছরের জন্য, বা আমি বলতে পারি 12 মাসের জন্য। 12 মাসের জন্য, এই 1 বছরের জন্য বা 12 মাসের জন্য। আমাকে বলেই দিছে আমি ঋণটা গ্রহণ করছি এপ্রিল মাসের 1 তারিখে। এপ্রিল মাসের 1 তারিখে, 4 মাসের 1 তারিখ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 4 নম্বর মাসের নাম কি? এপ্রিল মাস। এপ্রিল মাসের 1 তারিখে আমি কি করছি? ঋণটা গ্রহণ করছি, ব্যবহার করছি ডিসেম্বরের 31 পর্যন্ত। তাহলে দেখো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস ব্যবহার করা হচ্ছে? 9 মাস ব্যবহার করা হচ্ছে। তাইলে এই যে 12,000 টাকা, এটা বের হয় আমার 12 মাসের জন্য। 12 দিয়ে ভাগ করে আমি যদি এটাকে 9 দিয়ে গুণ করে দেই, তাহলে যে 9,000 টাকা আসবে, এই 9,000 টাকা হচ্ছে কি আমার ঋণের সুদ। ভাইয়া আমি তো ঋণটা সারা বছর ব্যবহার করি নাই। খেয়াল করো, আমি আমার ঋণটা সারা বছর ব্যবহার করি নাই। আমি ঋণটা ব্যবহার শুরু করছি এপ্রিল মাসের 1 তারিখ থেকে। তাহলে তুমি হিসাব করো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস ব্যবহার করা হয়? 9 মাস। তাহলে আমি যখনই এই 80,000 টাকা, 80,000 টাকার উপরে 15% করতেছি,
পার্সেন্টেজ করা মানেই 1 বছরের টাকা বের হওয়া, পার্সেন্টেজ করা মানেই 12 মাসের টাকা বের হওয়া। তাহলে আমি এটাকে 12 দিয়ে ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে কি 1 মাসের টাকা আমি পাচ্ছি, আমার লাগবে 9 মাসের, তাহলে আমি 9 দিয়ে গুণ করব, তাহলে এখানে আমার চলে আসবে কত 9000 টাকা। পুরোটাই বকেয়া আছে, তাহলে ঋণের সুদ অন্যান্য ব্যয়ের মধ্যে হয়, লিখলাম বন্ধকি ঋণের সুদ বা বকেয়া বন্ধকি ঋণের সুদ 9000 টাকা। এবং এই সুদের টাকাটা যেহেতু বকেয়া, এটা আবার চলতি দায়ের পাশে যাবে, আমি চলতি দায়ের পাশে গিয়ে লিখে ফেললাম বন্ধকি ঋণের সুদ 9000 টাকা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ভাইয়া কথাটা কি বোঝা গেছে কিনা আমাকে বলিও। ওকে, এরপরের লেনদেনে আমরা যাই। কি বলছে ভাইয়া দেখো 8 নম্বর লেনদেনে বলছে মূলধনের উপর 7% সুদ ধার্য করো। রেওয়া মিলের মধ্যে মূলধন দেওয়া আছে 1,20,000 এবং অতিরিক্ত মূলধন 40,000, যেটা আমি আবার 1/6/2020 তারিখে নিছি। তাহলে মূলধনের উপর আমি সুদ ধার্য করব 7%। দেখো যেহেতু আমার এখানে মূলধন দেওয়া আছে 2টা, যেহেতু আমার এখানে মূলধন দেওয়া আছে কয়টা 2টা দেওয়া আছে, একটা প্রারম্ভিক মূলধন 1,20,000, তাহলে ক্যালকুলেশনটা দেখো, এই 1,20,000 এটার উপরে আমি 7% সুদ ধার্য করব। 1,20,000 7% কত 1 2 3 4 ইন্টু 7%, 8,000 এই কত আসে ভাইয়া এখানে 8,400 টাকা। ওকে ফাইন, এই পর্যন্ত আমি বুঝলাম, এই পর্যন্ত আমি বুঝছি, আমার কোনো অসুবিধা নেই, এই পর্যন্ত আমি বুঝছি। এরপরে আবার অতিরিক্ত মূলধনের উপরে 40,000 টাকার উপরে 7%, 1 2 3 4 ইন্টু 7%। ভাই কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম যখনই আমি কোনো কিছুর উপরে পার্সেন্টেজ করি আমার যে অ্যামাউন্ট বের হয় সেটা 1 বছরের জন্য বের হয়। আমি পার্সেন্টেজ করলাম, যে অ্যামাউন্টটা আমার আসবে সেটা কয় দিনের আসবে 1 বছরের 12 মাসের জন্য আসবে। দেখো আমি এটা গ্রহণ করছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 6 মাসের শুরুতে, তার মানে জুন মাসের প্রথম দিন আমি এই মূলধনটা ব্যবসায় বিনিয়োগ করছি। তাহলে হিসাব করো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আমার ব্যবসায়ে এই 40,000 টাকার মূলধন ছিল 7 মাস। তাহলে আমি 40,000-এর 7% করলে 12 মাসের টাকা বের হবে, 12 দিয়ে ভাগ করলে আমার 1 মাসের টাকা বের হবে, গুণ করব 7 দিয়ে, তাহলে 7 মাসের টাকা আসবে। তাহলে ভাইয়া 40,000 ইন্টু 7% ভাগ 12 গুণ 7, তাহলে কত আসে ভাইয়া 1633 টাকা আসে, 33.33। তাহলে 1633.33 যোগ 8,400 যোগ করলে এখানে আসবে কত, আসবে হচ্ছে 10,033 টাকা। এই যে দেখো আমি এখানে মূলধনের সুদ লিখছি কত 10,033 টাকা। এবং মূলধনের সুদ এটা একটা অন্যান্য ব্যয়, আমি এটাকে অন্যান্য ব্যয়ের মধ্যে লিখে দিছি। মূলধনের সুদ আমার মালিকানা সত্ত্বকে বৃদ্ধি ঘটায়, আমার মূলধনের পরিমাণকে বৃদ্ধি ঘটায়। এই জন্য এই যে দেখো আমি মালিকানা সত্ত্বের ঘরে গিয়ে যোগ করে দিলাম যোগ মূলধনের সুদ। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? কোনো কি অসুবিধা আছে থাকলে আমাকে বলিও। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে 9 নম্বরে। 9 নম্বরে কি বলছে ভাইয়া? বলছে অব্যবহৃত মণিহারি কত টাকা 3,500 টাকা। অব্যবহৃত মণিহারি, রেওয়া মিলে যদি মণিহারি থাকে তাহলে অব্যবহৃত মণিহারিটা মণিহারি থেকে বাদ দিয়ে দিতে হবে। রেওয়া মিলে যদি মণিহারি নামে কোনো হিসাব থাকে তাহলে অব্যবহৃত মণিহারিটুকু মণিহারি থেকে বাদ দিয়ে দিতে হবে, কারণ অব্যবহৃত মণিহারি মানে অগ্রিম মণিহারি। বোঝা গেছে কথা? আচ্ছা, যদি আমার প্রশ্নে অব্যবহৃত মণিহারি নাই তাহলে সাধারণ খরচ থাকবে, সাধারণ খরচ থেকে আমি বাদ দিয়ে দিব অব্যবহৃত মণিহারি। এবং যেহেতু এটা ব্যয়ের অগ্রিম আমার জন্য সম্পদ, এটাকে আমি সম্পত্তির পাশে লিখে দিব। যেহেতু ব্যয়ের অগ্রিম আমার জন্য সম্পদ, এটাকে আমি কি করে দিব সম্পত্তির পাশে লিখে দিব। কথা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে তাহলে 10 নম্বর সমন্বয়। সমন্বয় নাম্বার 10 কি বলছে দেখো, বলছে অব্যবহৃত মণিহারি 2500। ওই যে মণিহারি আছে, মণিহারি থেকে বাদ দিয়ে দিছি, আর অব্যবহৃত মণিহারি একটা সম্পদ, সম্পত্তির পাশে লিখে দিছি। যদি প্রশ্নে মণিহারি না থাকতো তাহলে আমি কি করতাম, সাধারণ খরচ থেকে বাদ দিয়ে দিতাম, সাধারণ খরচ থেকে টাকাটা আমি বাদ দিয়ে দেখাইতাম, সাধারণ খরচ থেকে আমি টাকাটা বাদ দিয়ে দেখাইতাম। ওকে, এরপর দেখো রেওয়া মিলে 8% ঋণ 1/7/2020 কত 80,000 টাকা। ভালো কথা, তাহলে আমার ঋণ কত 80,000, 1 2 3 4 ইন্টু 8%,
ভাইয়া যে কোনো কিছুর উপরে পার্সেন্টেজ করলে আমার যে অ্যামাউন্টটা বের হয় সেই অ্যামাউন্টটা বের হয় আমার 1 বছরের জন্য। ভাইয়া আমি যদি কোনো কিছুর উপরে পার্সেন্টেজ করি যেই অ্যামাউন্টটা আমার বের হবে 1 বছরের জন্য। আমি ঋণ নিছি জুলাই মাসের 1 তারিখে, দেখো 1/7/2020, তার মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি এই ঋণটা ব্যবহার করছি 6 মাস। পার্সেন্টেজ করলে বের হবে কয় মাসের? 12 মাসের। তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করব, 6 দিয়ে গুণ করব। তাহলে করো তো ভাইয়া, 1 2 3 4 80,000 ইন্টু 8% ভাগ 12 গুণ 6 করলে কত আসবে? 3,200 টাকা। 3,200 টাকা। ভাইয়া ঋণের সুদ এটা আমার জন্য একটা ব্যয়, ঋণের সুদ এটা আমার জন্য একটা ব্যয়। এই যে ব্যয়ের মধ্যে লিখলাম কত টাকা? 3200 টাকা। পুরাটাই আমার বকেয়া আছে, বকেয়া ঋণের সুদ একটা দায়। এই যে আমি চলতি দায়ের পাশে লিখলাম 3200। আর দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে তো ঋণের টাকা লিখবই, ওইটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই, ওইটা নিয়ে আপাতত কোনো কথা বলার কোনো প্রয়োজন মনে করছি না। আচ্ছা, এরপরে ভাইয়া আমরা আসি আমাদের 12 নম্বর। বলা আছে রেওয়া মিলে 5% ঋণ কত? 1 লাখ টাকা। তাহলে ভাইয়া 1 লাখ 1 2 3 4 5 ইন্টু 5% করলে কত আসবে? 5,000। 1 2 3 5,000 টাকা লিখলাম, 5,000 টাকা। তাহলে ঋণের সুদ একটা ব্যয়। এই যে দেখো আমি ব্যয়ের পাশে লিখে ফেললাম ঋণের সুদ। ব্যয়ের সুদ এটা একটা দায়, বকেয়া আছে, তাহলে এটা বকেয়া ঋণের সুদ দায়ের পাশে লিখলাম। আর দীর্ঘমেয়াদী ঋণের জায়গায় তো দীর্ঘমেয়াদী ঋণ লিখবই, তাই না? তাহলে ঋণের সুদের টাইপের যে সমন্বয়গুলো আসবে এগুলো করা তো আমার কাছে কঠিন মনে হচ্ছে না, এগুলো তো আমার কাছে কঠিন না। আসলে কোনো কিছুই আমার কাছে কঠিন না যদি আমি সেই জিনিসগুলো মনোযোগ দিয়ে পড়ি, কোনো কিছুই আমার কাছে কঠিন না যদি সেই জিনিসগুলো আমি ভালো করে পড়ি তাহলে। আচ্ছা, এরপরে আমরা দেখি 13 নম্বর প্রশ্নে কি বলেছে। বলেছে মাসিক প্রদেয় বেতন 3,000 টাকা, হিসাবকাল 1 বছর, রেওয়া মিলে বেতন দেওয়া আছে 15,000 টাকা। কথা বুঝাইতে পারিনি মনে হয়, তাই না? কথা বুঝাইতে পারিনি। আমার মাসিক বেতন, আমার মাসিক বেতন কত? 3,000 টাকা। তাইলে আমি যদি প্রতি মাসে 3,000 টাকা করে বেতন দেই, তাইলে আমার 1 বছরে 12 মাস বেতন দেওয়ার কথা 3 12 36,000 টাকা। 1 2 3 বেতন দেওয়ার কথা কত টাকা? 36,000 টাকা। রেওয়া মিলে আমি বেতন দিছি 15,000 টাকা। ভাইয়া খেয়াল করো, বেতন দেওয়ার কথা 36,000, আমি বেতন দিছি কত? 15,000। তাহলে আমি বেতন কম দিছি কত? তাহলে বেতন কম দিছে কত টাকা? ভাই আমার দেওয়ার কথা ছিল 36,000, আমি দিছি হচ্ছে মাত্র 15,000। তার মানে এখনো আমি 21,000 টাকা বেতন দেই নাই, যেটা আমার এখনো কি আছে? বকেয়া আছে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আমার প্রতি মাসে 3,000 টাকা করে বেতন দেওয়ার কথা ছিল, 3,000 টাকা করে 12 মাসে 36,000 টাকা বেতন দেওয়ার কথা, আমি দিছি 15,000। তাহলে দেই নাই কত? 21,000 টাকা। তাহলে যেটা বকেয়া আছে সেটাকে আমি যোগ করে দিব। কত টাকা? 21,000 টাকা। বকেয়া ব্যয় আমার জন্য একটা দায়, এই যে আমি চলতি দায়ের পাশে লিখে দিলাম 21,000 টাকা। বকেয়া ব্যয় একটা দায়, এই যে দায়ের পাশে লিখে দিলাম 21,000 টাকা। ওকে, এরপর 14 তারিখে 14 নম্বরে বলছে রেওয়া মিলে ভাড়া 2/3 কত? সরি 3/4 কত? 1800 টাকা। তার মানে এই যে ভাড়া দিছি আমি, এই ভাড়াটা আমি দিছি 4 ভাগের 3 ভাগ, 1 ভাগ টাকা বকেয়া আছে। এই ভাড়াটা আমি দিছি 4 ভাগের 3 ভাগ, তার মানে 4 ভাগের 1 ভাগ এখনো বকেয়া আছে। আমার তো বকেয়াটুকু দরকার, তার মানে এই টাকাটা হচ্ছে 3 ভাগ, আমার দরকার হচ্ছে 1 ভাগ। তাহলে 1 ভাগে কত? 600 টাকা। ভাই কথাটা বুঝছো? আমার মোট ভাড়া হচ্ছে 4 ভাগ, 4 ভাগের মধ্যে 3 ভাগের টাকা আমি পাইছি, 1 ভাগ পাই নাই। তাহলে 3 ভাগ পাইছি মানে কি? যা পাইছি তারে 3 দিয়ে ভাগ করব, 1 দিয়ে গুণ করব, 1 ভাগের টাকা বের হয়ে যাবে। বকেয়া ছিল, বকেয়া থাকলে যোগ, এই যে যোগ করলাম 1800, এই যে আসলো দেখো 2400। এই 2400 এখন তুমি দেখো 4 দিয়ে ভাগ করো, 3 দিয়ে গুণ করো, দেখবা তোমার জায়গায় 1800 টাকাই আসবে। কথা কি বুঝাইতে পারছি? এই তাহলে বকেয়া থাকলে যোগ করব, এবং বকেয়া ব্যয় এটা একটা দায়, এই যে আমি চলতি দায়ের পাশে লিখে দিব 600 টাকা। ওকে, এরপরে ভাইয়া 15 নাম্বার বলছে রেওয়া মিলে ভাড়া 8 মাসের কত? 3200 টাকা। তার মানে আমি এই যে 32,000 টাকা ভাড়া দিছি, এটা দিছি 8 মাসের জন্য, আমার লাগবে 12 মাস। তাহলে 8 মাসের দিছি, তাহলে বাকি 4 মাসের বকেয়া আছে, তাহলে গুণ করে দিব 4 দিয়ে। তাহলে ভাইয়া 32,000 ভাগ 8 ইন্টু 4 কত ভাইয়া?
16,000 টাকা। তাহলে 16,000 টাকা আমার কি আছে? 16,000 টাকা আমার বকেয়া আছে। 16,000 টাকা আমার কি আছে? 16,000 টাকা আমার বকেয়া আছে। তাহলে এই যে ভাড়ার সাথে যোগ করব, যোগ বকেয়া করলাম, যোগ বকেয়া। তাহলে 32,000 যোগ 16,000 করলে আসবে কত? 48,000। আর এই পাশে আমার কি আছে ভাইয়া? এই পাশে আমার দায়ের মধ্যে লিখে দিব বকেয়া ভাড়া 16,000 টাকা। এই পাশে আমি দায়ের মধ্যে লিখে দিব কত? বকেয়া ভাড়া। কত টাকা বকেয়া ভাড়া? 16,000 টাকা। কেমনে বের করছি? আমি ভাড়া দিছি কয় মাসের জন্য দিছি? 8 মাসের জন্য দিছি। কত টাকা দিছি? 32,000 টাকা দিছি। তাহলে 8 মাসের যদি 32,000 হয়, 1 মাসের কত? 4,000। তাহলে 4 মাসের কত? 16,000 টাকা বকেয়া আছে। তাহলে বের করে ফেলছিলাম আমি বকেয়াটা। আচ্ছা, 16 নম্বর সমন্বয়। ক্যাশ বাক্স থেকে 1,000 টাকার 2টি নোট, 1,000 টাকার নোট 2টা, তার মানে মোট কত? 2,000 টাকা চুরি হয়েছে। তাহলে চুরি বা ক্ষতি এটা আমার জন্য একটা বিবিধ ক্ষতি বা বিবিধ ব্যয়। এটা আমি বিবিধ ব্যয় নামে লিখে দিলাম 2,000 টাকা। এবং এটা আমার ক্যাশ বাক্স থেকে গেছে, আমার নগদ টাকা থেকে গেছে। তাহলে আমার নগদ টাকাও কমে যাবে কত? নগদ টাকাও আমার কমে যাবে 2,000 টাকা। নগদ টাকা আমার কমে যাবে কত? 2,000 টাকা। বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 17। 17 নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া? বলছে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 3,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে 3,000 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। সবার প্রথম কথা, কেউ কারো মধ্যে থাকতে পারে না। আমাদের হিসাব বিজ্ঞানে প্রতিটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। আমার হিসাব বিজ্ঞানে প্রতিটা লেনদেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। কেউ কারো মধ্যে থাকতে পারে না। কেউ কারো মধ্যে থাকতে পারে না। বাদ দিয়ে দিব। তাইলে আমি তাহলে কি করব? বাদ দিয়ে দিব। তাহলে ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য থেকে আমি মণিহারি বাদ দিয়ে দিছি। প্রারম্ভিক মজুদ পণ্য থেকে আমি কি করছি? মণিহারি বাদ দিয়ে দিছি। ভালো কথা। প্রারম্ভিক মজুদ পণ্য থেকে আমি মণিহারির টাকা বাদ দিয়ে দিলাম। মণিহারির টাকা আমি বাদ দিয়ে দিলাম 3,000 টাকা। মণিহারিতে একটা ব্যয়, তাই না? প্রারম্ভিক মণিহারি, এটাকে আমি আবার মণিহারির সাথে গিয়ে যোগ করে দিলাম। এটা আবার আমি মণিহারির সাথে গিয়ে যোগ করে দিলাম। ওকে, 18 নম্বরটা, এটা আমরা দেনাদার সম্পর্কিত লেনদেনে করে আসছি। এটা এখানে আর আলাদা করে করার দরকার নাই। এটা তোমরা দেনাদার সম্পর্কিত ইয়ার মধ্যে দেখে নিবা, দেনাদার সম্পর্কিত টাইপে দেখে নিও, তাইলেই হবে। আচ্ছা, এরপরে 19 নম্বরে কি বলছে? ব্যবস্থাপককে নিট লাভের 2,800 টাকা কমিশন হিসাবে প্রদান করতে হবে। তাহলে কমিশন এটা একটা ব্যয়। তাহলে আমি এই যে পরিচালন ব্যয় লিখলাম, ব্যবস্থাপকের কমিশন প্রদান করতে হবে। আমি এখনো দেই নাই, তাই না? তাহলে দেই নাই মানে কি? ব্যয়টা আমার বকেয়া আছে। বকেয়া ব্যয় আমি লিখে দিব চলতি দায়ের পাশে। ব্যবস্থাপকের প্রদেয় কমিশন 2,800 টাকা লিখেছি, 2,800 টাকা। ওকে, এরপর দেখি ভাইয়া 20 নম্বর সমন্বয় কি বলা আছে। আমার 20 নম্বর সমন্বয় বলেছে যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 6,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, শুধু সংস্থাপন ব্যয় না, একটা স্থায়ী সম্পত্তি কেনার পরে ওই সম্পত্তিটার পেছনে যত টাকা খরচ হবে সবকিছু সম্পত্তির দামের সাথে যোগ করতে হবে। সবকিছু সম্পত্তির দামের সাথে যোগ করতে হবে। তাহলে আমি যোগ করে দিব। তাহলে এই 6,000 টাকা যোগ হওয়ার কথা ছিল যন্ত্রপাতির সাথে, যোগ না করে আমি যোগ করে দিছি মজুরির মধ্যে। তাহলে ভুল করছি দুইটা। মজুরির সাথে যোগ হওয়ার কথা ছিল না, কিন্তু আমি যোগ করে দিছি। তাহলে বাদ দিয়ে দাও। তাহলে এখন বাদ দিয়ে দাও। মজুরির সাথে যোগ হওয়ার কথা ছিল না, কিন্তু আমি ভুলে যোগ করে ফেলছি। তাহলে এটা এখন আমি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলাম আমি। এটা এখন আমি বাদ দিয়ে দিলাম। মজুরি থেকে বাদ দিয়ে দিব সংস্থাপন ব্যয়। কত টাকা? 6,000 টাকা। স্থায়ী সম্পত্তির সাথে যোগ হওয়ার কথা ছিল, আমি যোগ করি নাই, আমি এখন যোগ করে দিব 6,000 টাকা। স্থায়ী সম্পত্তির সাথে যোগ হওয়ার কথা ছিল কিন্তু আমি করি নাই, এটা আমি এখন যোগ করে দিলাম। কত টাকা? 6,000 টাকা। কথা কি বোঝা গেছে? এই পর্যন্ত আমি পারলাম। 21 নম্বরে কি বলছে? 2,000 টাকার আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। এই জায়গায় ভুল করছি দুইটা। এক, লেখার কথা ছিল আসবাবপত্র হিসাবে, আমি লিখি নাই, ভুল করে কি করছি? ক্রয় হিসাবে লিখছি। তাহলে ক্রয় হিসাবে লিখছি, এটা একটা ভুল। আসবাবপত্র হিসাবে লিখি নাই, এটা আবার আরেকটা ভুল। দুইটা ভুলই কাটাকাটি করতে হবে। তাহলে ক্রয় হিসাবে লেখার কথা ছিল না, তারপরেও লিখছি, তার মানে ক্রয় নামের ব্যয় বাড়ায় দিছিলাম, এখন ক্রয় নামের ব্যয় কমায় দিব।
আসবাবপত্র হিসাবে লিখে আসবাবপত্র নামের সম্পত্তির পরিমাণ বাড়ানোর কথা ছিল, আমি বাড়াই নাই, এই যে এখন আমি এটা বাড়াই দিব। বোঝা গেছে কথাটা ভাইয়া? কারো কি কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, এরপরে আমরা আসি 22 নম্বর লেনদেনের মধ্যে। কি বলা আছে? বলা আছে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 2000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মেশিনটি বছরের মাঝামাঝি ক্রয় করা হয়েছে যা 10,000 টাকার যন্ত্রপাতির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যাই হোক, এইটুকু আমাদের ইন্টারেস্টের জায়গা না, ইন্টারেস্টের জায়গা হচ্ছে আমি কি করছি? সংস্থাপন ব্যয়কে মজুরির মধ্যে অন্তর্ভুক্ত করছি। কেউ তো কারোর মধ্যে থাকতে পারবে না, তাহলে সংস্থাপন ব্যয়কে সবার আগে মজুরি থেকে বাদ দিয়ে দিতে হবে। সংস্থাপন ব্যয় এটা মেশিনের দামের সাথে যোগ করতে হবে। আমি কি বলছি? কোনো একটা স্থায়ী সম্পত্তি কিনে ওই স্থায়ী সম্পত্তিকে ব্যবহার উপযোগী করার জন্য যত ধরনের খরচ আমরা করি সবগুলো খরচকে আমরা স্থায়ী সম্পত্তির দামের সাথে যোগ করে দিই। তাহলে এই যে দামের সাথে আমি যোগ করে দিলাম। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা দেখি 23 নম্বর সমন্বয় কি বলা আছে। সমন্বয় নাম্বার 23 বলেছে সাধারণ খরচ 1600 টাকা বেতন খরচের অন্তর্ভুক্ত রয়েছে। কি করব? বেতন থেকে বাদ দিব, সাধারণ খরচে যোগ করে দিব। মানে দুইটাই ব্যয়, কিন্তু ওই যে বললাম না, প্রতিটা লেনদেন স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ, কেউ কারোর মধ্যে থাকতে পারবে না। তো ও বেচারা কি করছে? এই 1600 টাকা এবারটা ঢুকবো হচ্ছে বেতনের মধ্যে, সাধারণ খরচের মধ্যে, না ঢুকে গেছে বেতনের মধ্যে। বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে তো ঝামেলা শেষ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি 24 নম্বর সমন্বয়। বলা আছে বীমা প্রিমিয়াম 2020 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত। 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত। হিসাবকাল কোন পর্যন্ত? হিসাবকাল শেষ হয় জুন পর্যন্ত। জুন শেষ হলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 মাসের টাকা অগ্রিম দিছি। 3 মাসের টাকা অগ্রিম দিছি। ভাই খেয়াল করো, এই যে আমি 4800 এই টাকা দিছি আমি 1 বছরের জন্য, তাই না? 1 বছরের জন্য আমি 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত করব। এই কি পর্যন্ত? 30 সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত করার কথা ছিল, কিন্তু আমি দিয়ে দিছি কি 30 সেপ্টেম্বর পর্যন্ত আমি পরিশোধ করছি, কিন্তু আমার পরিশোধ করার কথা ছিল 30 জুন পর্যন্ত। তাহলে জুন তো পরিশোধ করে ফেলছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাসের জন্য কি আমি অগ্রিম দিছি না? তাহলে 3 মাসেরটা আমি বের করে ফেলি, গুণ করব 3 দিয়ে। তাহলে 4800 ভাগ 12 গুণ 3, তাহলে 1200 টাকা হচ্ছে আমার জন্য অগ্রিম। 1200 টাকা আমার জন্য কি অগ্রিম, তাই না? তাহলে অগ্রিম থাকলে অগ্রিমটুকু বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলাম। তাহলে 1200 টাকা বাদ দিয়ে দিলাম। অগ্রিম যতটুকু আছে, ব্যয়ের অগ্রিম আমার জন্য সম্পদ। এই যে দেখো ভাইয়া, আমরা এটাকে সম্পত্তি পাশে লিখে দিলাম। এটাকে আমরা কি করে দিলাম? সম্পত্তি পাশে লিখে দিলাম। কথা কি বোঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা আসি 25 নম্বরে। মাসিক প্রদেয় ভাড়া 2500 টাকা, হিসাবকাল 1 বছর। এই মাসিক প্রদেয় ভাড়া 2500 টাকা, তাই না? তার মানে আমার প্রতি মাসে ভাড়া দিতে হবে 2500 টাকা করে। 12 মাস ধরে আমি দিব, তাই না? 12 মাস ধরে আমি দিব। তাইলে 2500 গুণ 12, তাহলে কত আসবে ভাইয়া? আসবে হচ্ছে এখানে 1 2 3 4, 3000 টাকা। এই আসবে কত? 30,000 টাকা। কিন্তু আমি রেওয়া মিলে ভাড়া দিছি কত? 15,000। তাহলে আমার দেওয়ার কথা ছিল 1 2 3 4, আমি দিছি কত? 1 2 3, তাহলে দেই নাই কত ভাইয়া? দেই নাই হচ্ছে 15,000 টাকা। দেই নাই কত? 15,000 টাকা। 15,000 টাকা আমার কি আছে? বকেয়া আছে। এই যে ভাড়ার সাথে যোগ করব, যোগ বকেয়া। ভাড়ার সাথে যোগ করব, যোগ বকেয়া। লিখলাম যোগ বকেয়া। বাকিটা আমার জন্য কি? একটা চলতি দায়। এই যে আমি এখানে লিখলাম বকেয়া ভাড়া কত টাকা? 15,000 টাকা। আমি লিখলাম এখানে বকেয়া ভাড়া কত টাকা? বকেয়া ভাড়া 15,000 টাকা। কথা কি বুঝাইতে পারছি? আমাকে বলছিল প্রতি মাসে ভাড়া দিতে হবে 2500 টাকা করে। প্রতি মাসে 2500 টাকা করে 12 মাসে ভাড়া দিলে ভাড়া আসে 3000 টাকা। কিন্তু রেওয়া মিলে ভাড়া দেওয়া হয়েছে 15,000 টাকা। তার মানে বাকি 15,000 টাকা ভাড়া এখনো আমার দেওয়া হয় নাই, বকেয়া আছে ওইটা। তাহলে বকেয়া থাকলে যোগ করতে হবে, যোগ করছি। বকেয়া ব্যয়, ব্যয়ের বকেয়া একটা দায়, আমি দায়ের পাশে লিখে দিছি। বকেয়া ব্যয় একটা দায়, আমি এটাকে দায়ের পাশে লিখে দিছি। ওকে, এই পর্যন্ত তাহলে বোঝা গেল। এরপর আমরা চলে যাব আমাদের 26 নম্বরে। হ্যাঁ, 26 নম্বর সমন্বয়। দেখো কি বলছে?
বলছে রেওয়া মিলের ঋণ বলছে 9% ঋণ 1/7/2019, 1/7/2019 কত টাকা? 80,000 টাকা। এবং ঋণের সুদ কত? ঋণের সুদ হচ্ছে 3600 টাকা। বছর শেষ হয়, হিসাব বছর শেষ হয় কত? 31শে ডিসেম্বর 2020। আচ্ছা, তার মানে আমি ঋণটা গ্রহণ করছিলাম আমার আগের হিসাবকালে। দেখো আমার চলতি বছরের হিসাবকাল শেষ হয় 2020 সালে। চলতি বছরের হিসাবকাল শেষ হয় কত সালে? 2020 সালে। আমি ঋণটা নিছিলাম কবে? 2019 সালে। তার মানে এই তারিখের সাথে আমার এখন কোনো সম্পর্ক নাই, তারিখের সাথে আমার কোনো সম্পর্ক নাই। 80,000 1 2 3 4 কত পার্সেন্ট? 9%। 9%। তাইলে 80,000 1 2 3 4 ইন্টু 9% করলে এখানে আসে কত? আসে হচ্ছে 7,200 টাকা সুদ আসে। বাট আমার রেওয়া মিলের সুদ দেওয়া আছে কত? দেওয়া আছে 3,600 টাকা। 3,600। তাহলে এখান থেকে বাদ দিব আমি 3,000, আমি বাদ দিব কত ভাইয়া? আমি এখান থেকে বাদ দিব হচ্ছে 7,200 টাকা থেকে বাদ দিব হচ্ছে 3,600 টাকা। বাদ দিলে বাকি থাকে কত? 3,600। তার মানে মোট 7,200 টাকা সুদের মধ্যে, মোট 7,200 টাকা সুদের মধ্যে আমি আগে থেকেই পরিশোধ করছি 3,600। এখন বাকি 3,600 টাকা আমার বকেয়া আছে। এখন 3,600 টাকা আমার কি আছে ভাইয়া? বকেয়া আছে। যেই টাকাটা আমার বকেয়া আছে সেটাকে কি করা লাগবে? যোগ করা লাগবে। তাহলে এই যে বকেয়া আছে, যোগ করে দিলাম 3,600 টাকা। বকেয়া ব্যয়, ব্যয়ের বকেয়া একটা দায়, ব্যয়ের বকেয়া একটা দায়। এই যে দেখো আমি দায়ের পাশে লিখে দিলাম কত টাকা? 3,600 টাকা। 3,600 টাকা। ভাইয়া এইখানে তারিখটা শুধুমাত্র আমাকে দিয়েছিল কনফিউজড করার জন্য, আমাকে তারিখটা দিয়েছিল বিভ্রান্ত করার জন্য। তারিখের এখানে কোনো কাজ নাই, তারিখের এখানে কোনো কাজ কিন্তু নাই, তাই না? আচ্ছা, তাহলে এইটুকু গেল আমাদের লাস্ট সমন্বয়। বলা আছে ঋণপত্রের উপর 5% হারে 7 মাসের সুদ বকেয়া আছে। ভালো কথা, 7 মাসের সুদ বকেয়া আছে। রেওয়া মিলের ঋণ আছে কত? ঋণ দেওয়া আছে 60,000। তাইলে 1 2 3 4 60,000 5%, 5% করলে বেরোবে 12 মাসের। আমার লাগবে কয় মাসের? 7 মাসের। তাহলে আমরা এখানে করি 1 2 3 4 ইন্টু 5% কত আসে? 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকাকে ভাগ দিব 12 দিয়ে, গুণ দিব কত? গুণ দিব হচ্ছে 7 দিয়ে। তাহলে 1,750 টাকা। কত টাকা? 1,750 ঋণের সুদ। এই যে 1,750 বকেয়া আছে, বকেয়া ঋণের সুদ 1,750 টাকা। 27টা সমন্বয় আলোচনা করেছি শুধুমাত্র ব্যয় নিয়ে। 27টা সমন্বয় আলোচনা করেছি শুধুমাত্র কি নিয়ে? শুধুমাত্র ব্যয় নিয়ে। আমি আশা করব এই সমন্বয়গুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। এই সমন্বয়গুলো বুঝলে আমি আসলে আমাদের বইতে যতগুলো সমন্বয় আছে এই সমন্বয়গুলো তোমার জন্য যথেষ্ট, এই সমন্বয়গুলো তোমার জন্য যথেষ্ট হিসাব বিজ্ঞানে ভালো একটা ফলাফল করার জন্য, আর্থিক বিবরণীটা ভালোমতো প্রস্তুতি নেওয়ার জন্য। আমি আমার চেষ্টার সর্বোচ্চটা করেছি। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের চেষ্টার সর্বোচ্চটা করা, এমনভাবে পরিশ্রম করা যাতে করে তোমার আগে কেউ যেতে না পারে। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।